দা ভাই কি হলো? দেখলেন তো স্যার, এখনো ডাক্তারবাবু এলেন না। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। ওনাকে যখন ফোন করলাম উনি বললেন রওনা হচ্ছেন, এতক্ষণ তো এসে পড়ার কথা, এখন তো ফোনেও পাওয়া যাচ্ছে না। তাহলে এবার কি করবি দা ভাই? সেরকম হলে আমাদের জেঠুমনির হেল্প নিতে হবে। ভদ্রলোককে দেখে একটু খ্যাবা টাইপের মনে হলো, আবার কোনো পোস্টমর্টম নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন কিনা কে জানে। একবার বাইরে গিয়ে দেখবি। চল চল। ফুলকি, অর্ণব স্যার কিভাবে তাকাচ্ছেন দেখো, কোনো কারসাজি করে এলেন না তো? ও ফুলকি, এইবার কি তিনি এসে তোকে চুপে যাবে মা? তোমরা সবাই মিলে তো চেষ্টা করলে আমার চন্দকটাকে বাঁচাবার, নাহলে কি ভগবান নিজেই আমার মুখ ফিরিয়ে নিলেন না? কি বলো না কাকি, মা কালী সবসময় ন্যায়ের পক্ষে থাকে, কখনো অন্যায় সহ্য করে না। আমরা আজকে ছন্দক দাদাকে নির্দোষ প্রমাণ করবই করব। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি আপনার সাক্ষ্য প্রমাণ পেশ করুন। সরকারি উকিল বলছেন আপনার পেশ করা পোস্টমর্টেম রিপোর্টটা ভুয়ো। আপনার কাছে প্রমাণ আছে যে ওটা আসল, ভুয়ো নয়। সেক্ষেত্রে আদালত দুটো পোস্টমর্টেম রিপোর্ট পরীক্ষায় পাঠাবে এবং শুনানির অন্য তারিখ দেবে। না হুজুর, এটা হতে পারে না। ছন্দক দাদা এতদিন বিনা দোষে শাস্তি পেয়েছে। ইনি হলেন সুপ্রীতি কাকি, ছন্দক দাদার মা। একবার দেখুন ওনার দিকে, উনি আর এসব সহ্য করতে পারছেন না। অর্ডার অর্ডার অর্ডার! আদালতের আইন ভাঙবেন না। আপনার যা বলার আছে কাঠগড়ায় এসে বলুন। ফুলকি ছেড়ে দাও না, ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে পড়ে না হয়। না জানো দিদি, একজন মানুষ বিনা দোষে শাস্তি পেতে পারে না। ফুলকি ফুলকি বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। হুজুর, ছন্দক দাদা আমার কেউ হয় না, তাই এই মামলায় আমার কোনো স্বার্থ নেই। কিন্তু একজন নির্দোষ মানুষ যখন সাজা পায়, তখন তার মা, তার পরিবার কতটা শাস্তি পায় সেটা আমি জানি। আচ্ছা হুজুর, এটাও তো হতে পারে যে অন্য কেউ হয়তো ঢুকেছিল জয়িতা দিদি বাড়িতে সেই দিন ছন্দক দাদা চলে যাওয়ার পর। ছন্দক দাদার চাবিতে সাবানের অংশ কেন পাওয়া গেল? তার মানে কেউ নকল চাবি তৈরি করে থাকতে পারে। অবজেকশন ইওর অনার। আমি আমার ডিফেন্স কাউন্সিলকে অনুরোধ করব এরকম হারা উদ্দেশ্যে সাক্ষী পেশ না করতে। অবজেকশন সাস্টেইন। থ্যাংক ইউ মাই লর্ড। আপনার উইটনেস কাঠগড়ায় দাঁড়িয়ে কিছু মানবিকতার কথা বলতেই পারেন, কিন্তু কেস সম্পর্কে কোনো কথা বলতে পারেন না ওনাকে জিজ্ঞাসা না করা পর্যন্ত। আই এম সরি মিলর্ড। ফুলকি দাস কিরকম সময় নিচ্ছে দেখেছিস? হ্যাঁ,
কিন্তু ডক্টর রিপু দলন তো এখনো এলেন না। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং সওয়াল জবাবের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নিচ্ছে যে জয়িতা রায়ের পোস্টমর্টম রিপোর্ট পরীক্ষা করা হবে। যদি রিপোর্ট ভুয়ো হয়, 1 মিনিট ধর্মাবতার, আমি ডক্টর রিপু দলন চট্টোপাধ্যায়। স্যার আপনি এসেছেন? দেখলি তো কাকি, মা কালী আছে। এখন তো শুনানি শেষ হয়ে গেছে ধর্মাবতার, আদালত বিচার শুনিয়েও দিয়েছে। অ্যাডভোকেট চক্রবর্তী, এটা একটা বড় জালিয়াতির কেসও বটে। যদি আগের পোস্টমর্টেম রিপোর্ট মিথ্যে হয়, তাহলে তার সঠিক তদন্তের প্রয়োজন। আদালত সঠিক বিচারের জন্য সময় দিতে বাধ্য। থ্যাংক ইউ মিলর্ড। আমি ডক্টর রিপু দলন চট্টোপাধ্যায়কে কাঠগড়ায় আনার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। স্যার, আপনাকে দুখানা পোস্টমর্টেম রিপোর্ট দেখানো হবে। আপনি দুটো রিপোর্ট দেখে বলবেন কোনটা আপনার সই। তারপর যা পরীক্ষা করানোর আদালত করাবে। ডক্টর চট্টোপাধ্যায়কে দুটো রিপোর্টই দেখানো হোক। ধর্মাবতা, এইটা আমার নিজের হাতে তৈরি পোস্টমর্টম রিপোর্ট, জয়িতা রয়ের রিপোর্ট। ধর্মাবতা, ওই রিপোর্টে লেখা আছে জয়িতাকে হাতুড়ি দিয়ে মারা হয়েছিল এবং যে মেরেছিল সে বাঁ হাতে মেরেছিল। এছাড়াও জয়িতার নখে 2 ধরনের চামড়া পাওয়া গিয়েছিল। একটা একটু বেশি কালো, অনেকের ওই বার্থ মার্ক থাকে না, বা পিগমেন্টেশন ইস্যুস। আমার মনে হয় যে ওই খুনিরও সেরকম একটা কিছু ছিল। আর খুনের আগে ভিকটিম আর খুনির মধ্যে একটা ধস্তাধস্তি হয়েছিল। সেই সময় জয়িতা খুব সম্ভবত খুনিকে খামচে দিয়েছে। সেই কারণেই ওর নখে 2 ধরনের চামড়া পাওয়া গিয়েছিল। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড। পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে এটা প্রমাণিত হচ্ছে যে খুনের শরীরে কোথাও না কোথাও অন্য রঙের চামড়া ছিল। সেটা জন্মদাগী হোক বা অন্য যে কোনো কারণেই হোক, কিন্তু ছন্দক মজুমদারের সারা শরীরে এমন কোথাও কোনো চিহ্ন নেই। এই হলো ছন্দক মজুমদারের মেডিকেল রিপোর্ট। থ্যাংক ইউ ডক্টর চট্টোপাধ্যায়। ইউর উইটনেস প্লিজ। আমার কোনো প্রশ্ন নেই ধর্মাবতার। ডক্টর চট্টোপাধ্যায়, আপনি সবার সামনে একটা সই করবেন। সেই সইটা অ্যাডভোকেট রায়চৌধুরী, যেটাকে আসল বলছেন,
তার সঙ্গে মেলানো হবে। আদালত আবার 1 ঘন্টা বাদে শুরু হবে। অ্যাডভোকেট অর্ণব চক্রবর্তী, আপনার ক্লোজিং স্টেটমেন্ট। একটা গোটা তদন্ত, বিচার, ভার্ডিক্ট হওয়া কেস এত সহজে উল্টে যেতে পারে না ধর্মাবতার। এই কেসের মধ্যে অনেকগুলো মারপ্যাচ আছে। অ্যালিবাই সৃষ্টি করার চেষ্টা করা, অপরাধীর ডিফেন্স স্টেটমেন্ট খুঁজে না পাওয়া, এগুলোকে তো অবজ্ঞা করা যায় না। এই বিষয়টা মাথায় রেখে আমি আদালতের কাছে অনুরোধ করছি, তদন্তের জন্য আমাদের আরেকটু সময় দেওয়া হোক। সময় পেলে আমরা প্রমাণ করে দেব বিপক্ষের পেশ করা সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা। ছন্দক মজুমদারের মতন একজন খুনিকে এত সহজে মুক্তি দেওয়া অনুচিত। এটা সমাজের পক্ষে বিপজ্জনক। দ্যাটস অল ইওর অনার। অ্যাডভোকেট ধানসিরি রায়চৌধুরী, আপনার ক্লোজিং স্টেটমেন্ট। ধর্মাবতার পাবলিক প্রসিকিউটর বললেন যে আমাদের পেশ করা সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতকে বিভ্রান্ত করার জন্য। আদালতকে কে বিভ্রান্ত করছে, ডিফেন্স নাকি স্টেট? নকল পোস্টমর্টেম রিপোর্ট থেকে শুরু করে মিথ্যে অভিযোগ, কোনটা ছেড়ে কোনটা বলবো ধর্মাবতার? ট্রেনের টিকিট রেখে দেওয়াটাকে অ্যালিবাই তৈরির চেষ্টা বলা হয়েছিল লোয়ার কোর্টের কেসের সময়। কেউ এটা খতিয়েও দেখেনি যে ছন্দক মজুমদার হবি হিসেবে টিকিট জমাতে। অ্যালিবাই তৈরি করার জন্য ট্রেনের টিকিট রাখেননি। এই টিকিটগুলো ওনার রুম থেকেই পাওয়া গেছে। শুধু এই নয়, ছন্দক মজুমদার কেমন ছেলে, ওনার পক্ষে খুনের মতো একটা জঘন্য কাজ করা সম্ভব কিনা এটা কেউ খতিয়েও দেখেনি আগের বারের তদন্তের সময়। সেক্ষেত্রে আরো সময় পেলে তদন্ত হবে নাকি প্রমাণ লোপাট করার চেষ্টা করা হবে ধর্মাবতার, এটাও বিচার করে দেখতে হবে। মহামান্য আদালতকে আমি অনুরোধ করব এই দিকটাও বিচার করে দেখতে। একজন নিরপরাধ মানুষ আর কত ভুগবে? দ্যাটস অল ইওর অনার। আমার আর কিচ্ছু বলার নেই। জয়িতা রায়ের আসল পোস্টমর্টেম রিপোর্ট থেকে এটা পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে ভিকটিমের নখের ভিতর 2 রঙের চামড়া পাওয়া গেছে। কিন্তু ছন্দক মজুমদারের মেডিকেল রিপোর্ট দেখার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ছন্দক মজুমদারের সারা শরীরে কোথাও 2 রঙের চামড়া নেই এবং ছন্দক মজুমদার যে বাঁহাতি নয় সেটাও আদালতের সামনে প্রমাণ হয়েছে। অতএব আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং ভিকটিমের পোস্টমর্টম রিপোর্টের উপর ভিত্তি করে ছন্দক মজুমদারকে নির্দোষ বলে ঘোষণা করছে এবং তাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। সেই সঙ্গে আদালত জয়িতা রায়ের মৃত্যু রহস্যের নতুন করে তদন্তের নির্দেশ দিচ্ছে এবং সেই সময়ে কর্মরত পুলিশ অফিসার সদানন্দ বারিকের বিরুদ্ধে মিথ্যে পোস্টমর্টেম রিপোর্ট পেশ করার অভিযোগ আনছে এই আদালত। সেই অপরাধেরও তদন্ত করার নির্দেশ দেওয়া হলো।
আদালতের শুনানি আজকের মতো শেষ হলো। জয় মা কালী। Well done, Dhanu. Proud of you. স্যার, আপনি আসছেন না দেখে আমরা তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। আরে কি হয়েছে সেটা আগে শোনো। আরে আমি যখন কোর্টে আসছি তখন হঠাৎ দেখি কতগুলো লোফার গুন্ডা আমার গাড়ির পিছু নিয়েছে। বাবা, আমিও রিপুদলন চট্টোপাধ্যায়, এগুলি ওগুলি সেগুলি ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে ঘোল খাইয়ে দিয়েছি। আচ্ছা, এরাই মনে হয় ওই শত্রুপক্ষের লোক না, যারা এই পোস্টমর্টম রিপোর্টটাকে বদলে দিয়েছিল? আমরা আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। এই কৃতজ্ঞ থাকবে কেন? কৃতজ্ঞ থাকবে কেন? দেখো, তোমরা হচ্ছ পল্লবের ভাইপো ভাইঝি, তাহলে আমি তোমাদের কে হলাম? জেঠু হলাম তো। হ্যাঁ, আরে ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো ভালো থাকো, ঠিক আছে। বাবা চন্দ, এতদিন জানতাম আমাদের মেয়েকে তুমি খুন করেছো, তাই তোমাকে শাস্তি দেবার চেষ্টা করছিলাম। তোমার কাছের লোকজনেরাই এরকম ধারণা দিয়েছিল বাবা। আমার মেয়েটা বড় ভালোবেসেছিল তোমাকে, বারবার বলতো আমাকে, মা ছন্দ খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। শুনলে তো জানো দিদি, ছন্দক দাদার বিষয়ে জয়িতা দিদি বা আমাকে কাছের লোকজনরাই ভুল বুঝিয়েছিল। এইবার এই কাছের লোকজনরা কারা সেটা আগে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তারপর কে খুন করলো, কিভাবে খুন করলো সেটা জানতে হবে। ধাপে ধাপে এগোবো, কাজ এখনো শেষ হয়নি। ফুলকি, তুমি জয়িতার বাবা মার সাথে কি এত কথা বলছিলে? সব জানছিলাম গো ধানু দিদি। বললাম না, প্রথম কাজটা করার জন্য আগে জানতে হবে ছন্দক দাদার বিরুদ্ধে জয়িতা দিদির বাবা মার কানে কে বিষটা ঢেলেছিল। ছন্দক দাদার পরিচিত লোক ছিল সে। কি জানতে পারলে? এভাবে তো বলা যাবে না স্যার, এত বড় একটা সত্যি সবার সামনে বলতে হবে। বুঝলি দা ভাই, আবার একটা দুঃখ যোগের জন্য রেডি হতে হবে। ফুলকি, যা বলার এখনই বলে দাও, পরে আমার সামলাতে সুবিধা হবে। এই তোরা এসে গেছিস? ঈশিতা ফোন করেছিল, বললো তোদেরকে থাকতে কোথাও না যেতে, একটা সারপ্রাইজ আছে। আবার সারপ্রাইজ? আর পারা যাচ্ছে না। আরে বাবা ধানু, ঈশিতা তো মেনি আইটেমস কুক করতে টক করছিল। হ্যাঁ, কি ব্যাপার, তোমরা সবাই কোর্ট থেকে চলে এসছো? কাকে নিয়ে এসছো দেখো। এই আয় ভেতরে আয়, বাইরে দাঁড়িয়েছিস কেন? ছন্দক দাদা তুমি? হ্যাঁ ফুলকি, ছন্দক আমার কলেজের দিনের বেস্ট ফ্রেন্ড। আসলে আমাদের যোগাযোগ মাঝখানে ছিল না, আমাদের ফ্রেন্ডশিপে ছোট্ট চির ধরেছিল। ইটস ওকে, মানে হয়েই থাকে। আর আজকে যখন ধানু প্রুফ করে দিল কোর্টে যে ছন্দক একেবারে নির্দোষ, তখন আমার থেকে বেশি খুশি কেউ হয়নি। আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। ও তো জানতোই না যে আমার রায়চৌধুরী বাড়িতে বিয়ে হয়েছে। এই এই তুই বাইরে দাঁড়িয়েছিস, ভেতরে আয়। কি অবস্থা, দেখো বোকা ছেলে দাঁড়িয়ে আছে। এই দেখ, মিট মাই হাজবেন্ড তমাল। আর এই দেখ আমার মা। কি হয়েছে? আমার শাশুড়ি মা। ওয়েলকাম ওয়েলকাম টু রায়চৌধুরী হাউস।
ফুলকি তোর যা মানে রোহিত বাবু ধানসিঁড়ি তোর আমার ননদ আর ভাসু। তোকে ফুলকি কিছু বলেনি এতবার তোদের দেখা সাক্ষাৎ হয়েছে? ও অবশ্য ভেবেছে তুই আমার উপর রেগে যাবি, বুঝতে পেরেছি। ওকে ফাইন ফাইন, শিট করো, চলো শিট করে টক করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো, কাম এভরিবডি হাংরি, আমি ডিনার সার্ভ করবো। এই ফুলকি, এসব কি কাণ্ড হচ্ছে বলো তো? আরে পিয়ালাদা, নাটকের আগে ভনিতে হয় না, সেরকম কিছু একটা হচ্ছে। এত বছর পর মোহনাপুরা সংশোধনাগারে তোকে দেখে সত্যিই অবাক হয়ে গেছে ঈশিতা। মানে আজকে আমাকে রিলিজ করলো, বেরিয়ে দেখি ঈশিতা দাঁড়িয়ে বললো এক্ষুনি আমার বাড়ি চল। আর সেই বাড়ি যে এই রায়চৌধুরী বাড়ি তা তো ভাবিনি। সেটাই তো ছন্দক দাদা, আসলে ঈশিতা দিদি এতটাই আন্তরিক, তাই না গো? আসলে কি বলো তো, তোমায় নির্দোষ প্রমাণ করা হয়ে গেছে না, তাই বন্ধুত্ব আবার গাঢ় হয়ে উঠলো। বন্ধুত্ব তো বন্ধুত্বই হয় ফুলকি। না, এরকম হতে পারে যে মাঝখানে দূরত্ব তৈরি হলো, কিন্তু সেটা আবার সহজে মিটেও যায় যদি বন্ধুত্ব সত্যিকারের হয় তো। চন্দকবাবু, আমাকে চেনা যাচ্ছে? আরে বাবা, সেই কবে পুরনো দিনে কলেজে রাজনীতির মাঠে একটু কথা কাটাকাটি হয়েছিল, সেটা ভুলে যাও। আমি কবে ভুলে গেছি। ঈশিতা ভালো কাজ করেছে তোমাকে বাড়িতে এনে, খাওয়া দাওয়া করো ভালো করে, তারপরে সব কথা হবে। এই ছোট কাকি, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ খাওয়া কি রেডি? আমি ওকে নিয়ে যাবো। চলো চলো, এসো খেয়ে নেবে, এসো। এই লাবু, আরে বাড়িতে গেস্ট এসছে, চলো চলো এসো, চলো চলো লাবু। ছন্দক তো রুদ্রর সঙ্গে দিব্যি খেতে চলে গেল, জেলে তো হাবভাব অন্যরকম ছিল। সেটাই তো দেখছি স্যার, সবকিছু উল্টে যাচ্ছে। ছন্দক দাদার নাম শুনে ঈশিতা দিদি কি বলেছিল মনে আছে তো? ওকে তো খুনি বলেছিল, সবার সামনে কেস দিতে মানা করেছিল। এখন এমন হাবভাব দেখাচ্ছে যেন কতকালের ভালো বন্ধু। কি জানি, খুব অদ্ভুত লাগছে বিষয়টা।